আপকি আদালতে ফিল্ম স্টার ববি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সব কিছুই সাজানো গোছানো আর তৈরি করা পেয়েছেন, তাও সুযোগ হারিয়েছেন। ববি, এটা কি সত্যি যেহেতু আপনি সুপারস্টার ধর্মেন্দ্রর ছেলে, সুপারস্টার সানি দেওলের ভাই, তো বড় বড় ডাইরেক্টররা আসতেন যারা আপনাকে লঞ্চ করতে চাইতেন? প্ল্যাটারে শুধু প্রথম ফিল্মটাই পাওয়া যায়, তারপর তো আপনার কাজ কথা বলে। আমি আমি তো এটা বলিনি ঈশ্বরকে যে আমাকে এই ঘরে জন্ম দিয়ে দিন। আমি জন্মে গেছি এই ঘরে, খুব লাক্কি আমি। কেউ প্রশ্ন করে না, যখন আপনি জন্ম নেন তখন আপনার জানা থাকে না যে কোন বাড়িতে বা কার সাথে আপনি জন্মেছেন। তো আমি লাকি ছিলাম যে আমি এই প্রিভিলেজটা পেয়েছি। ধর্মেন্দ্রর ছেলে সানি দেওল আসে, লোকে এত ভালোবাসা দেয়, এত বড় স্টার হয়। যখন আমার সময়টা আসে অনেক লোক এসেছিল। সুভাষ ঘাই যখন সওদাগর বানাচ্ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। উনি আপনাকে সেই ফিল্মে ডেবিউ করাতে চেয়েছিলেন, সেই ফিল্ম যাতে দিলীপ কুমার হ্যাঁ, হ্যাঁ, ছিলেন, ঠিক, ঠিক, ঠিক। রাজকুমার ছিলেন। আরও অনেক ভালো, ভালো অফার এসেছিল। পাপার স্বপ্ন ছিল যে নিজের ছেলেকে আমি নিজেই লঞ্চ করব। আর তো সেই অনেকটা জন্য উনি সময়। মানা করে দেন হ্যাঁ, সুভাষ ঠিক, ঘাই। ঠিক, ঠিক, একদম। তখন শেখর কাপুরের সঙ্গে ফিল্ম শেখরকে সাইন বানানোর করেন, সেটা আমরা প্রডিউস করেছিলাম বিজেতা ফিল্মের আন্ডারে। তারপর শেখর আমার সঙ্গে ২৭ দিন শুটিং করেছিল। আর তার মধ্যেই উনি অফারটা পেয়ে যান হলিউডে ব্যান্ডেড কুইনের। তো উনি বাবার কাছে এসে বলেন যে, "আমি হলিউডের অফার পেয়েছি। তো আমাকে কি আপনি যেতে দেবেন? ৭ থেকে ৮ মাস বাদে আমি ফেরত এসে আপনার ছেলের ফিল্মটা আবার শেষ করব।" আমার বাবা বলেন, "দেখ, তুই যা। তোর এতে আনন্দ, তুই সেটাই কর। তোর জন্য হলিউড ইম্পর্টেন্ট, আমার কাছে আমার ছেলেটাও ইম্পর্টেন্ট।" আর আর তখনই মানে আমার কপালে রাজ সন্তোষী লেখা ছিল। তো রাজের সাথে আমার ১ম ফিল্ম ছিল। আর ইট ওয়াজ খুব লম্বা জার্নি ছিল। ২-৩ বছর লেগে যায় তৈরিতে। সেই সেই সময় তো ফিল্ম ২-৩ বছর ধরেই তৈরি হতো। কিন্তু যখন সেই ফিল্মটা তৈরি হচ্ছিল, রাজকুমার সন্তোষীর সঙ্গে আপনি কাজ করছিলেন, তো দাদা সবসময় আপনার সঙ্গে ছায়ার মতো থাকতেন? দাদা তো নিজের কাজ থামিয়ে সামলেছিলেন ওই প্রোডাকশনকে। মানে এরকম কেউ করে না। একজন ভাই অন্য একজন ভাইয়ের জন্য নিজের কাজ থামিয়ে এতটা মানে পুরো মনোযোগ আমার ফিল্মটা দিয়ে দাদা, মানে যেটা আমি বলে থাকি যে আমার বাবার মতনই উনি একেবারে। আর উনি খুব মানে নিজের কাজকে স্যাক্রিফাইস করে আমার কাজটা উনি দেখেছেন। আর শুধু এটাই যে টাইম লেগে যায়, আ রাজের টাইম লেগে যায় ফিল্মটা বানাতে। ঘায়েলের সময়ও লেগেছিল। তো কিন্তু যাই হোক, তবে কিন্তু আপনার এই বিষয়ে চিন্তা ছিল না যে আপনি ১ম ফিল্ম করছেন রাজকুমার সন্তোষীর মতো বড় ডিরেক্টরের সাথে, আপনি এই কথাতে জেদ করে থাকেন যে আমি সানগ্লাস পরবই? হ্যাঁ, আমি যে দিয়েছিলাম দেখুন এখানেও পরে এসেছি আমি চশমা। আমার লাইফের যা কিছু আমার পার্সোনাল আমার ভালো লাগে সেসব পাপার কাছ থেকেই আমি পেয়েছি। মানে এই যে চশমার শখ। কারণ আমি যখন পাপার ফিল্মটা দেখতাম, উনার ফটোগ্রাফ দেখতাম, পাপার চশমা আমার খুব ভালো লাগতো। যখন উনার কাভার্ডে যেতাম খুঁজতে চশমা কোথায়, তো তখন দেখতেই পেতাম না। আমি কি জানি যে শুটিংয়ে আপনাকে কস্টিউম হিসেবে চশমা দেওয়া হয়ে থাকে। তো আমি ঠিক করে নিই যখন আমি বড় হব চশমা কিনব। কালেকশন বানাবো অনেক, অসংখ্য। তো আমি একটা চশমা কিনে নিয়েছিলাম সেই সময়, মানে খুবই ইন্টারেস্টিং ছিল। আমি সেটা রাজকে বলেছিলাম। আমরা উটিতে শুটিং করছিলাম। 'লাভ তুঝে লাভ मैं करता हूँ।' তো আমি বলি, "রাজ, এটা আমি পড়ে নেব?" ও বলে যে, "না, না, না।" আরে আর তখন আমি সন্তোষ সিওনের কাছে যাই। ও আমার বন্ধু হয়ে গিয়েছিল তো আমি সন্তোষকে বলি যে, আমার সিনেমাটোগ্রাফার, ওকে বলি যে, "আমি এটা পড়ব?" "আরে হ্যাঁ, হ্যাঁ, ওয়্যার।" তো এই কারণে আমি চশমাটা পড়েছিলাম। আমি কি করে জানবো যে এইটাই ফিল্মে যখন রিলিজ হবে লোকে পাগল হয়ে যাবে সেটাই চশমার জন্য। ভালোবাসবে। মানে ইট জাস্ট হ্যাপেন্ড। মানে এভরি টাইম উই আর ডুইং সামথিং, আপনার কখনো এটা মাথাতে আসেই না যে এটা পপুলার হবে। সেইজন্য whenever অ্যাজ অ্যান অ্যাক্টর আপনি পারফর্ম করছেন, মন খুলে করুন। মানে যা কিছু ভালো হয়ে উঠতে পারে। এবং কিন্তু সানি সবসময় চাইতেন আপনাকে বড় স্টার বানাতে। ওই ফিল্মে আপনার এন্ট্রি একেবারে দেখার মতো হ্যাঁ, হোক, ঠিক গ্র্যান্ড বলেছেন। হোক, সেই জন্য উনি আ ঘোড়ায় বসিয়ে আপনাকে এন্ট্রি করাতে চেয়েছিলেন। আসলে কি হয়েছিল, ফিল্মটা রেডি হয়ে গিয়েছিল। আর দাদা আরও এটাকে এনহ্যান্স করতে চাইছিল আমার ইন্ট্রোডাকশনটা। তো উনি আমাকে অ্যাকচুয়ালি সেই সময় কি ছিল যে আমার টাইগারের সাথে ফাইটও ছিল। তো ইন্ডিয়াতে কি হয়, বাঘের মুখটাই সেলাই করে দেওয়া হয়। তো যখন আমি দেখি সেটা আমি বলি, "এটা আমি করতে পারব না।" তখন দাদা খোঁজ নেয় যে ইটালিতে আছে একজন যার নিজস্ব একটা জু রয়েছে যেখানে উনি ট্রেন্ড করেছেন। অসংখ্য বাঘ আছে ওখানে।
তো আমরা ওখানে যাই আর আমি টাইগারের সঙ্গে ফাইট করি। তো আমি চিন্তা করাই বন্ধ করে দিয়েছিলাম। কি ছিল ওতে? একটা লাঠির মতন মানে হুকে একটা মাংস লাগানো থাকতো আর টাইগার আসতো ওদিক থেকে। আর ও খেতে যেত। আর আমার শুধু হাতটা রাখার ছিল ওর। আর আমার মাথাতে এটা ঘুরতো যে যদি কুকুর কাটে তখন যন্ত্রণা হয়, কিন্তু টাইগার কাটলে তো আমি একেবারে শেষ। কিন্তু কিন্তু আমি করেছি অ্যাজ অ্যান অ্যাক্টর, কখনো কখনো করতে হয়, এমন সিচুয়েশনে করতে হয়, মানে নোংরা জল, ঠান্ডা জল, রোদ, এই সব কিছু ইউ হ্যাভ টু ডু ইট। তো এরপরে দাদা ডিসাইড করে যে স্টার্টিং আমি যখন ঘোড়ায় আসবো, আমি যেটা ইংল্যান্ডে করব, ভালো ঘোড়া আনাবো সেখান থেকে। আর লেক ডিস্ট্রিক্টে শুরু হয়। তো যখন শুরু করি তো প্রথম শটটা হেলিকপ্টার থেকে শ্যুট করছিল টিনু বর্মা, আমাদের ফাইট মাস্টার। তো ফার্স্ট টেকে কিছু ক্যামেরার প্রবলেম হয়েছিল। তো দ্বিতীয় টেক যখন করতে যাই, কি হয়, যখন আপনি ঘোড়াকে দৌড়ান, সামনে ঘোড়া দাঁড়িয়ে থাকে ডিস্টেন্সে, যেখানে আপনার ঘোড়া ওটা দেখে দাঁড়িয়ে যাবে। তো যখন আমি গ্যালাপ করে যাচ্ছিলাম, তো সামনের ঘোড়াটা হঠাৎ করে হয় যে মানে ও নড়েনি, ও ওখানেই দাঁড়িয়েছিল। তো আমার পাটা লেগে যায় ওর পেছনে আর আমি হাওয়ায় উড়তে থাকি। আর আই ব্রোক মাই লেগ, ইউ নো। তো আ দাদা ছিল, ব্যাস আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে দাদা আমাকে এইভাবে ধরে রেখেছিল। আর মানে জানতাম আমার দাদা আমার সঙ্গে আছে, আমার ঠিক হয়ে যাবে, আমার কিছু হবে না। হি টুক মি ওভারনাইট টু লন্ডন অ্যান্ড মাই সার্জারি ওয়াজ ডান দেয়ার। এখনো আমার পায়ে রড আছে। আর যেমন আপনি বলছিলেন আপনার বিয়ে বৈশাখের দিন হয়েছিল। আমারও বিয়ে বৈশাখের দিনই হওয়ার কথা ছিল, কিন্তু পাটা ঠিক হয়নি। তো এই মের ৩০ তারিখে তো ৩০ বছর পূর্ণ হবে আমার ওয়াইফের সঙ্গে। আর তারপর আপনার বিভিন্ন রকম বায়নাও শুরু হয়ে গেছিল। বায়না? আহ, ওই যে গানটা খুব ফেমাস হয়েছিল না, দুনিয়া হাসিনো কা মেলা আর মেলে মে मैं अकेला। হ্যাঁ। তো ওই গানটায় যখন আপনি ডান্স করছিলেন তো ৬ বার প্যান্ট বদলেছিলেন আপনি। জানেন আমি এত পরিশ্রম করেছিলাম কারণ ওটা আমার প্রথম গান যাতে আমি ডান্স করেছিলাম। আর আমার ডান্সিং এর শখ আছে, কিন্তু এতটাও নয় যেভাবে আমাকে ডান্স করানো হয়েছে। মানে সেই সময় আজকে যেমন এসিতে বসে আছি স্টুডিওতে, ওখানে সেই সময় এসি থাকতো না। আর এত মানে ফার্স্ট স্টেপ দিয়েছিল চিন্নি স্যার, মানে আমার কালো জিন্স ছিল আর পুরো ভিজে যেত। তো উনি, আর যখন ভিজে যাওয়ার পর আপনি বসলে পরে তো বডি সল্ট তাতে দেখা যেত। তো তখন আমাকে প্রতি ১০টা শটের পরে প্যান্টটা বদলাতেই হতো। কিন্তু বাট ইট ওয়াজ ফান বিকজ আই এনজয়েড ইট। এত পপুলার হয়েছিল আমি কখনো ভাবিনি, আজও পপুলার। মানে তাতে অন্ততপক্ষে এটা বোঝা গেল যে যারা দেওল তারা ডান্স করতে পারেন না। দেখুন আমার মতে এটা অডিয়েন্সের বক্তব্য, কিন্তু অডিয়েন্স যখন বাবার দাদা যখন ডান্স করে তখন বেশি এনজয় করে। কারণ যেভাবে ওরা ডান্স করে, মানে তো বেশিরভাগ, এমনকি অডিয়েন্সেও অনেকে আছে ডান্স করতে তারা পারেন না, কিন্তু যখন এনজয় করেন তখন তো করেন, পরোয়া তো করেন না যে আমি কিভাবে ডান্স করছি। কারণ লাইফে এমনই হয়, পাপা আর দাদা এমনই ছিলেন, মানে ওদের স্টাইল একটা ইউনিক স্টাইল হয়ে গেছে। মানে মনীষা কৈরালার সাথে একটা ডান্স ছিল আপনার, যেটা নিয়ে খুবই আলোচনা হয়, ক্রিটিসাইজ হয়। একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি হ্যাঁ, সেই সময় আমার পা নড়ানো যেত না। আর আমার সেকেন্ড অপারেশন, মানে মানে জানা যায় যে পায়ের হাড় জোড়াই লাগছে না। তো যখন আমি শুটিংয়ের জন্য যাই, শুটিং করতে পারিনি, ফিল্ম অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এই স্টেপগুলো করেছিল যে, কিন্তু মানুষ ভেবে নেয়, মানুষ ভাবে ওটা আমার স্টাইল, ববির স্টাইল এটাই। তো চলে যায় ওটা। এখন ওটা নিয়ে মিমস বানিয়েছে, কিন্তু মানুষ তাও ভালোবাসে। তো কখনো আপনি আর সানি একসাথে ডান্স করেছেন কোনো ফিল্মে? হ্যাঁ, করেছি তো। দাদা যে মানে ওই সিনেমাটা করেছিল 'দিল লাগি হামারে সাথ', তো ডাইরেক্ট তাতে 'ধুম ধুম লাকা লাকা', তো তাতে আমরা দুজনেই ডান্স করেছিলাম। আপনার যখন ফিল্ম চলছিল না, সেই সময় আপনি খুব ড্রিংক করা শুরু করেন। আর হ্যাঁ, তারপর নেশা করে বলতেন যে, "এই পৃথিবী আমার পাশে নেই, আমাকে কেউ ফিল্ম দেয় যখন না।" আপনি গিভ আপ করে দেন তখন আপনি সেলফ পিটিতে চলে যান। এটা তো নরমাল হিউম্যান নেচার যে আমার কাছে পৃথিবী খতম, আমি নিজে এত ভালো কিন্তু আমাকে কেউ পছন্দ করছে না। আর অ্যাডিকশন হয়ে যায় আপনার সিগারেট আর মদ। আর পাপার এমনিতেই শখ ছিল, মানে শেষ দিন পর্যন্ত। মদের শখ তো ছিল না, কিন্তু মদ খেতে শুরু করলে, মদ এমন জিনিস যে ১ম এ আপনি খেতে শুরু করেন, পরে মদ আপনাকে খেতে থাকে। আর এটা হয়েছিল আমার সাথে। কিন্তু আমার ওয়াইফ
যিনি যিনি শি ইজ মাই স্পাইন, শি ইজ মাই ব্যাকবোন, শি ইজ মাই এভরিথিং। আর একজন মহিলাই এটা সহ্য করতে পারে যে তার হাসব্যান্ড কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। কখনো আমার পার্সোনালিটিতে চেঞ্জ, কখনো ওই রাগ, ইরিটেশন। যদি তানিয়া আমার জীবনে না থাকতো সম্ভবত আপনাদের সঙ্গে সামনে বসে কথা বলতে পারতাম না। তো তানিয়া স্টুড বাই মি, আর ওই আমার সংসার সামলেছে, আমার যা করার ওই করেছে সব কিছু। কারণ মাই ওয়াইফ ওয়ার্কস। কখনো আমাকে এটা ফিল্ম হতে দেয়নি। ও আমাকে বলতো, তুমি কেন এরকম করে ভাবছো নিজের সম্পর্কে? কিন্তু বোধ নিজের ভেতরে তখনই আসে যখন নিজের ভেতর থেকে একটা আওয়াজ ওঠে। তখন ভেতর থেকে আমার আওয়াজটা উঠেছিল যখন আমার বাচ্চা প্রশ্ন করা শুরু করে আমার ওয়াইফকে, পাপা ঘরেই বসে থাকো, তুমি কেন অফিসে যাও না? তো তখনই আমার একটা ঝটকা লেগেছিল যে এটা আমি কি করছি। কারণ এমনটা যেহেতু একটা বাচ্চা আপনাকে দেখে দে লুকড আপ টু ইউ, অ্যান্ড দ্যাটস হাউ আই সাডেনলি স্ন্যাপড আউট, স্টার্টেড রিয়েলি ওয়ার্কিং অন মাইসেলফ। আপনার এটাও খারাপ লেগে থাকবে যেমন ইমতিয়াজ আপনার বন্ধু ছিল, উনি জবই মেট বানান, আপনাকে ছেড়ে শাহিদকে নিয়ে নেন। হ্যাঁ, ওটা একটা ব্যাপার হয়ে গেছে। এখন আমরা বন্ধুই আছি। তখন আমার মনে কষ্ট লেগেছিল। কারণ সেই সময় আমি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এমনই ফিল্ম আমি চাইছিলাম। আর আমার খুবই কনফিডেন্স ছিল ইমতিয়াজের উপর। ও যখন সোচানা থা বানাচ্ছিল অভয়ের সাথে, আমি তখন রাফ কাট দেখি। আমি তো একদম আই ওয়াজ সো টেকেন। কাজ দেখে আমি এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে কি ভালো ডাইরেক্টরও, ওর সাথে কাজ করা উচিত। তারপর কথা নয় আমরা করব। কিন্তু যখন আপনার মার্কেটে পজিশন ঠিক থাকে না, তখন কেউ আপনাকে ব্যাক করে না। আর এতটাই টাইম কেটে গেছে যে যাদের আমি অ্যাপ্রোচ করেছিলাম, ঠিক তারাই, সেই প্রোডিউসারেরাই ইমতিয়াজের সম্পর্কে যখন আমি তাদের বলি, না ইমতিয়াজ খুব টাকা চায়, সেই প্রোডিউসার ইমতিয়াজকে নেয়। সেই হিরোইনকে, যার কথা যখন আমি বলেছিলাম যে আপনি এই ফিল্ম করবেন, তো মানা করেছিল। তো মনে তো লাগবেই, তখন কষ্টটা পেয়েছিলাম। তবে এইসব কিছু না, এগুলো হয়ে থাকে জীবনে। কারোর সঙ্গেই সবসময় যে ভালো ঘটবে তা না। এই সব কিছুই যখন আমি আবার কাজ শুরু করি নিজের ওপরে, আমি ডিসাইড করি যে দিস ইজ মাই স্ট্রেংথ। The hurt which I gone through, the pain I have gone through should become your strength. Because আপনি শুধু বসে কাঁদতে পারবেন না। তো this made me, I think, a better person, I think a better actor, and I think this is a learning. আমি শিখেছি এই সব কিছু থেকে। আর আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যে ও আমার সঙ্গে এমনটা করেছে বা রাজেশ খান্না সবসময় ফিল্মের সম্পর্কে বলতেন, আজ मैं हूं जहां कल वहां कोई और था, ये भी एक दौर है, वो भी एक दौर था। হ্যাঁ। একটা প্রশ্ন শুনে নি। ববিজি, আপনি এখনই তানিয়া সম্পর্কে বললেন, উনি সবসময় আপনার পাশে ছিলেন। আমি কোথাও একটা পড়েছিলাম, যখন আপনার খারাপ সময় চলছিল, তো উনি আপনার ওপর খুব রাগারাগি করতেন, এমনকি আপনাকে একা ছেড়ে চলে গিয়েছিলেন। এই কথাটা কি সত্যি? আমার মনে হচ্ছে আমি জোক শুনছি। আমি সেটাই তো বলছি, মহিলারা এতটাই স্ট্রং হয়, আই থিঙ্ক পুরুষেরা মাসেল টাসেল বানিয়ে নেয়, কিন্তু মন আর মগজ ওদের যে স্ট্রং হয় না। তো ঈশ্বর ওদের বানিয়েছেন সেইভাবে। আমার ওয়াইফ আমার সঙ্গে কখনো ছাড়েননি সঙ্গটা। হ্যাঁ, ভয় দেখাতো অবশ্যই, যদি তুমি মদ খাওয়া বন্ধ না করো আমি ছেড়ে চলে যাব। এতটাই ভয় দেখিয়েছে, তবু কখনো ছেড়ে যায়নি আজ অব্দি, তাই আমিও খেয়ে যেতাম। কিন্তু সেরকম কিছু ঘটেনি। আপনার যিনি ওয়াইফ, উনি আপনার স্টাইলিং করে দেন। আমার এত খারাপ অভ্যেস শপিংয়ের, আমার তো রাত্রে ঘুম আসে না, তো আমি অনলাইন শপিং করতেই থাকি। আমার ওয়াইফ পরের দিন বলে যে, এই তোর বিলটা দেখ কত এসেছে একবার। বলি, হ্যাঁ জানি, সরি, আর করবো না পরের বার। তারপর সেই পোশাকই ও আবার স্টাইলিং করে। আমি বলেছিলাম, দেখেছো, বকে তো ছিল, কিন্তু স্টাইলিংয়ের সব ক্রেডিট তুমিই পাচ্ছ, শপিং আমি করলাম। দেখুন, শি স্টাইলস মি। এত আমার অভ্যেস খারাপ হয়ে গেছে যে এত বছর হয়ে গেছে আমি বুঝতেই পারি না পোশাক কি পরবো, যতক্ষণ না ও বলে যে এটা পরো ওটা পরো। আজ আমি যেটা পরেছি এটাও তানিয়াই চুজ করেছে আমার জন্য। আর আমার বাচ্চারাও খারাপ হয়ে গেছে, ওরাও এই জন্যই বায়না করে। অভ্যেস এত খারাপ করে দিয়েছে আমার ওয়াইফ, তিনজনকেই। এক ছেলে তো আমি শুনেছি ফটোগ্রাফি করে, আপনার সব ফটোশুট ওই করে। ওর খুব, হি ইজ ভেরি ট্যালেন্টেড। ও না কোভিডের সময় সব আটকে ছিল, তো ফিল্মের খুব শখ আছে। তো নিজেকে কিভাবে এডিট করতে হয়, ফিল্ম বানানো কিভাবে বানানো হয় সেটা এডিট করে তারপর সাউন্ড এফেক্ট দেয়, ডাবিং করে।
ও সবকিছু নিজে নিজেই শিখছে। শুধু তাই নয়, ও নিজের ফিজিকে কাজ করেছে। মানে ও যখন ছোট ছিল, এখনো ২১ বছরের, তারপরও ডান্সে এতটাই, মানে আমাদের যে দেওয়ালের কাছে ডান্সটা একটু মানে ও নিজেকে এতটাই ট্রেন করেছে ডান্সে, YouTube ভিডিওস দেখে, দেখে খুবই পরিশ্রম করেছে ও। তো এখন কি হচ্ছে যে কোভিডের পরে হি ওয়েন্ট থ্রু ফেজ, অনেকের সাথেই হয়েছে, একটা ভয়ে বসে যায় আপনার মনে। মাস্ক খোলার ভয়, তার সাথে ও খুব ভুগেছে, অনেক দিন পর্যন্ত এটা ছিল। তো অবিনাশ গোরেকার, যে খুবই ভালো বন্ধু আমার, ও ফাইনালি বলে যে, "তুই আমাকে ওকে সামলাতে দে, ওকে পাঠা আমার কাছে।" আর ১ বছর ওর কাছে ফটোগ্রাফি করে, আর তার আগে থেকেই ওর ফটোগ্রাফির শখ ছিল। তো আমি যখনই ফটোগ্রাফি Instagram-এ দিই, বেশিরভাগ তো ওর নামটাই দিই নিচে, কিন্তু ওর নিজের Instagram বন্ধ করে দিয়েছে। ওর চাই না ফলোয়ার্স। তো বেশিরভাগ ওই তুলেছে। তো এখন ও তো নিশ্চয়ই হিরো হওয়ার সুযোগ পাবে। আমার ২ ছেলেই হিরো হতে চায়। আর কি আর করা যাবে? ইন্ডাস্ট্রি এমন যে সব্বাই এটাই ভাবে যে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ারিং হোক বা অন্য কোনো প্রফেশনের হোক। সবার মনে মাথায় এই চিন্তা তো আসেই যে আমিও অ্যাক্টর হতে পারি। এটা এমনই একটা প্রফেশন, তো আ এমন পরিবারের এমনভাবে বড় হয়েছে, ওরা দেখেছে সবকিছু। তো আমি তোমার বড় ছেলেকে ফাইন্যান্সে পড়িয়েছি। He went to NY Houston and he passed with honors. He was very good at his study. তো আমার মনে হচ্ছিল যে ও হয়তো অন্য কিছু করবে, আমেরিকায় সেটেল হয়ে যাবে, আমি যাব, বড় বাড়ি হবে, যাই কিছু আছে, পরিশ্রম করবে, ছুটি কাটাবো আমি ওর সাথে। কিন্তু ও অ্যাক্টরই হতে চায়। তো এখন ও শিখছে অ্যাক্টিং, চেষ্টা করে যাচ্ছে ও এসব।